হরে কৃষ্ণ। সকলকে আবারও কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের ধারাবাহিক শ্রীমদ্ ভাগবত গীতার ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতার অন্তর্গত চতুর্থ অধ্যায়ের 13 নম্বর শ্লোক নিয়ে আলোচনা করব। শ্লোকটি অত্যন্ত মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। আমাদের সমাজ ব্যবস্থা কীভাবে তৈরি হয় এবং সমাজ ব্যবস্থা কীভাবে শান্তি আছে এই বিষয় নিয়ে এই শ্লোকে আলোচনা করা হয়েছে। তো শুরুতেই একটি বিশেষ এবং ছোট্ট অনুরোধ, সেটি হচ্ছে যারা চ্যানেলে প্রথম এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এ ধরনের ভিডিও দেখার জন্য, আর আপনার বন্ধুদেরকে এই ধরনের ভিডিও দেখতে সহায়তা করার জন্য ভিডিওটি শেয়ার করুন, ভালো লাগলে একটি লাইক করুন, আর আমাকে আশীর্বাদ করার জন্য কমেন্ট সেকশনে হরে কৃষ্ণ লিখুন। হরে কৃষ্ণ। তো চলুন শুরু করি। নম ওম বিষ্ণু পাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতী ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে বাঞ্ছা কল্পতরুর ভস্য কৃপা সিন্ধু ব্যবচ পতিতানাম পাবনেভ্য বৈষ্ণবেভ্য নমো নমঃ। জয় অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি জয়, শিল প্রভুপাদ কি জয়, নিতাই গৌর সীতানাথ প্রতি ব্রহ্মানন্দে হরি বল। হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভাগবত গীতা শ্রবণকারী গৌর ভক্তবৃন্দ কি জয়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবত গীতা চতুর্থ অধ্যায় জ্ঞান যোগ শ্লোক নম্বর 13। চতুর্বর্ণম ময়া সৃষ্টম গুণ কর্ম বিভাগশা তস্যকর্তারমপি মাম বিদ্ধি অকর্তার অব্যয়ম। চতুর্বর্ণম ময়া সৃষ্টম গুণ কর্ম বিভাগশা তস্যকর্তার অপি মাম বিদ্ধি অকর্তার অব্যয়ম। হরে কৃষ্ণ। এখন আমরা এই সংস্কৃত শ্লোকের শিল প্রভুপাদ কর্তৃক যে বাংলা ভাষানুবাদ দেওয়া হয়েছে সেই ভাষানুবাদ আমরা শ্রবণ করব। অনুবাদ। প্রকৃতির 3টি গুণ ও কর্ম অনুসারে আমি মানব সমাজে 4টি বর্ণ বিভাগ সৃষ্টি করেছি। আমি এই প্রথার স্রষ্টা হলেও আমাকে অকর্তা এবং অব্যয় বলে জানবে। হরে কৃষ্ণ। আরেকবার পড়ছি। প্রকৃতির 3টি গুণ ও কর্ম অনুসারে আমি মানব সমাজে 4টি বর্ণ বিভাগ সৃষ্টি করেছি। আমি এই প্রথার স্রষ্টা হলেও আমাকে অকর্তা এবং অব্যয় বলে জানবে। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়। এখন শিল প্রভুপাদ কর্তৃক এই শ্লোকের উপরে যে তাৎপর্য প্রদান করা হয়েছে সেই তাৎপর্যের আলোকে আমরা এই শ্লোকটি বোঝার চেষ্টা করব, হৃদয়ঙ্গম করার চেষ্টা করব। বর্তমান সমাজের প্রেক্ষাপটে কীভাবে সুখ শান্তি সমৃদ্ধি আসে সে বিষয়টি আমরা জানার চেষ্টা করব। এখানে স্পষ্টতই ভগবান সমাজবিজ্ঞান সম্পর্কে বোঝাচ্ছেন, সোশিওলজি যেটাকে বলা হয় সেটিই বোঝাচ্ছেন। একটি সমাজ কিভাবে সুন্দর সুষ্ঠুভাবে চলতে পারে, একটি সমাজের যে ক্রমপ্রগতি ক্রমোন্নতি এটি কিভাবে তৈরি হয় সে বিষয়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলছেন। একটি সমাজ তখনই দীর্ঘদিন ধরে টিকতে পারে, একটি সভ্যতা তখন দীর্ঘদিন ধরে টিকতে পারে যখন ওই সভ্যতার ভিতরে একটা ওয়েল ম্যানেজমেন্ট থাকে, একটা আপনার খাদ্য সুন্দর ব্যবস্থা থাকে, খাদ্যের ব্যবস্থা থাকে এবং মেডিকেশন সিস্টেম, অর্থাৎ যদি কোনো প্রবলেম হয় শরীরে তাহলে সেটা যেন ঠিক করা যায়। তারপরে প্রতিরক্ষা ব্যবস্থা থাকে, হ্যাঁ, তারপরে হচ্ছে অর্থনৈতিক সচ্ছলতা থাকে। এই বিষয়গুলো যখন কোনো সমাজ ব্যবস্থায় থাকে তখন সেই সমাজ ব্যবস্থা শুধু দীর্ঘদিন ধরে টেকে। তা নাহলে কোনো সমাজ ব্যবস্থায় অন্যের উপরে বেশি দিন টিকে রাখা যায় না। ভারতীয় সমাজ ব্যবস্থা এমন একটি সমাজ ব্যবস্থা যে সমাজ ব্যবস্থা এই সবগুলি ফ্যাক্টর খুব সুন্দরভাবে রয়েছে। তাই ভারতীয় সভ্যতা সবথেকে প্রাচীন সভ্যতা এবং আজ অবধি টিকে আছে এবং ভবিষ্যতেও এটি টিকে থাকবে, কারণ ভারতীয় সভ্যতায় সব কিছু সুন্দরভাবে রয়েছে। এখানে জল রয়েছে, এখানে থাকার জায়গা রয়েছে, এখানে সুন্দর বায়ু রয়েছে, এখানে পরিবেশ রয়েছে, এখানে খাদ্য উৎপাদনের ব্যবস্থা রয়েছে, এখানে খাদ্যের ভ্যারাইটিস রয়েছে, এখানে সুন্দর কালচার রয়েছে, এখানে জীবন দর্শন অত্যন্ত সুন্দর এবং মানুষের ব্যবহার অত্যন্ত সুন্দর, এখানে সুন্দর একটি ধর্মীয় ব্যবস্থা রয়েছে। তো এই সব কিছু সুন্দরভাবে গঠন হয় 4টি বর্ণের দ্বারা, যেটাকে শিল প্রভুপাদ খুব সুন্দরভাবে বলেছেন। শিল প্রভুপাদ আমাদের যে 4টি বর্ণ আছে, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, 4টি আশ্রম আছে, ব্রহ্মচর্য আশ্রম, গৃহস্থ আশ্রম, বানপ্রস্থ আশ্রম এবং সন্ন্যাসাশ্রম। তো শিল প্রভুপাদ এই যে ব্রাহ্মণ বর্ণকে বলছেন সব থেকে হেড অফ দ্য সোসাইটি, অর্থাৎ ইন্টেলেকচুয়াল পার্সন, সব থেকে ইন্টেলিজেন্ট পার্সন যারা সমাজকে বুদ্ধি প্রদান করে এদেরকে ব্রাহ্মণ বলা হয়। এরপরে দরকার হচ্ছে এই সমাজকে
প্রশাসনিকভাবে সুন্দর পরিকাঠামো দেওয়া এবং প্রতিরক্ষা ব্যবস্থা, যেটাকে আপনার অ্যাডমিনিস্ট্রেশন বলা যেতে পারে, অথবা ক্ষত্রিয় মানে হচ্ছে আপনার আর্মি ফোর্স, যে ডিফেন্স সেক্টর যেটাকে বলা হয়, সেটা অবশ্যই দরকার সাধারণ জনগণকে প্রতিরক্ষা দেওয়ার জন্য। তারপরে ইকোনমিক্যালি সার্কুলেশনের জন্য, ইকোনমিক্যালি যদি আপনার সুন্দরভাবে সুষম বন্টন না হয় তাহলে দেশ কখনো সুন্দরভাবে চলতে পারে না। তাই এই সেক্টরে যারা কাজ করে তাদেরকে বলা হয় বৈশ্য, অর্থাৎ মার্চেন্টাইজ গ্রুপ বা ব্যবসায়ী শ্রেণী, বণিক শ্রেণী। এরপরে আরেকটি শ্রেণী আছে যারা উপরের তিনটি শ্রেণীতে কাজ করতে পারে না, অর্থাৎ না তাদের মেধা ভালো করে ব্যবহার করতে পারে, না তারা নিজের জীবনকে বাজি রেখে তারা দেশকে প্রতিরক্ষার জন্য অপরের জন্য নিজের জীবনকে দান করতে পারে, এরকম সাহসও তাদের নেই। আবার তাদের এতটা দক্ষতাও নেই যে তারা টাকা তৈরি করবে, এই এতটা দক্ষতাও নেই। সেক্ষেত্রে তারা হচ্ছে শূদ্র শ্রেণীর। এই শূদ্র শ্রেণীর ব্যক্তিরা সাধারণত স্যালারিড পার্সন হন। তারা নিজের মেধা অতটা ব্যবহার করতে পারেন না, অন্যের কোম্পানিতে কাজ করেন অথবা অন্যের ঘরে কাজ করেন। কোম্পানিতে কাজ করা, ঘরে কাজ করা একই রকম। অথবা এই শ্রেণী যারা আছে, যারা নিজের মেধা ব্যবহার করবে না, অন্যের ইনস্ট্রাকশনে কাজ করবে, তাদেরকে বলা হয় শূদ্র। তো এই শ্রেণীর ব্যক্তিরা, এই যে 4 শ্রেণী, অর্থাৎ সবথেকে ইন্টেলিজেন্ট পার্সন, তারপর আপনার ডিফেন্স, তারপর হচ্ছে আপনার আপনার মার্চেন্টাইজ যেটাকে বলা হয় যে বণিক শ্রেণী, হ্যাঁ ব্যবসায়ী শ্রেণী, আরেকটা হচ্ছে শূদ্র শ্রেণী, লেবার শ্রেণী। এই 4টা শ্রেণী আমাদের অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ নিজের থেকে প্রত্যেকটা সমাজ ব্যবস্থায়, এমনকি আপনি যদি একটা পিঁপড়ারও সমাজ ব্যবস্থা দেখেন, সেই পিঁপড়ার সমাজ ব্যবস্থায় সবাই সব কাজ করে না। একটা পাখির সমাজ ব্যবস্থা যদি আপনি দেখেন, যখন আকাশে ওড়ে, সেই পাখিগুলোর ভিতরে একজন লিডিং পর্যায়ে থাকে, আর অনেক সব কিছু যারা এই বিষয়গুলো জানে, প্রত্যেকটা সমাজ ব্যবস্থায় এই 4টা বর্ণ অবশ্যই রয়েছে, যেখানে কিছু লোক শুধুমাত্র কাজ করে, কিছু লোক সেবা করে, হ্যাঁ কাজ করে, আবার কিছু লোক সবাইকে দেখাশোনা করে, কিছু লোক বুদ্ধি প্রদান করে কিভাবে কি করতে হবে, হ্যাঁ এগুলো থাকবেই। তাই ভগবান এই সমাজ ব্যবস্থা তিনি তৈরি করেছেন, কিন্তু এই সমাজ ব্যবস্থা তৈরি হয়েছে জন্ম দ্বারা না। এখানে একটি জিনিস আমাদের সমাজকে সবথেকে বেশি হার্ট করে, যেটি আমাদের সমাজকে সবথেকে আঘাত করে, যে জন্মসূত্রে কি ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র? অবশ্যই জন্মসূত্রে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু এর মানে এই না যে শুধু জন্মসূত্রেই ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র হবে। ভগবান বলেছে চতুর্বর্ণ মায়া সৃষ্ট, এই 4টা বর্ণ আমাদের সৃষ্টি হয়েছে কিন্তু গুণ কর্ম বিয়োগাসা, গুণ এবং কর্ম দ্বারা। জন্ম একটি খুব বড় একটি ফ্যাসিলিটেড একটা ফ্যাক্টর হতে পারে, খুব বড় একটি ফ্যাসিলিটি হতে পারে, যে ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ করেছে, স্বভাবতই সে ব্রাহ্মণের গুণাগুণ অর্জন করবে, এটাই স্বাভাবিক। কিন্তু কেউ যদি শূদ্রের ঘরে জন্মগ্রহণ করেও, ক্ষত্রিয়ের ঘরে জন্মগ্রহণ করেও ব্রাহ্মণের মতো গুণাবলী তপস্যার মাধ্যমে সে অ্যাচিভ করতে পারে, যদি সে অ্যাচিভ করতে পারে, তাহলে তিনিও সেই গুণের অধিকারী হবেন। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। যেমন বিশ্বামিত্র মুনি একজন রাজা ছিলেন। বিশ্বামিত্র মুনি বশিষ্ঠ মুনির অনেক বড় একটি ঘটনা আছে, সেই ঘটনা আমরা যাচ্ছি না। তো বশিষ্ঠ মুনির একটি বিষয় দেখে তিনি সিদ্ধান্ত নিলেন, ক্ষত্রিয়ের থেকে মুনি ঋষি বা ব্রাহ্মণদের তেজ বেশি, ব্রাহ্মণদের পাওয়ার বেশি। সুতরাং যদি পাওয়ারের দিকে বিচার করি, তাহলে আমি কেন এই ক্ষত্রিয়ের দলে থাকব, আমার উচিত ব্রাহ্মণ বা মুনি ঋষির দলে যোগদান করা। তখন থেকে তিনি তপস্যা করতে শুরু করেন এবং এক সময় তিনি বিশ্বামিত্র রাজা থেকে বিশ্বামিত্র মুনিতে রূপান্তরিত হন। তো এটি একটি বিষয় আমরা দেখতে পারি। ভগবান পরশুরামের কথা আমরা চিন্তা করি। পরশুরাম যদিও তিনি ছিলেন পরশুরাম মণিপুত্র ছিলেন, কিন্তু পরবর্তীতে তিনি একজন ক্ষত্রিয়ের মতো, এবং শাস্ত্রে আছে 21 বার সারা পৃথিবীতে ক্ষত্রিয় নিধন করেছিলেন। 21 বার ক্ষত্রিয় নিধন করেছিলেন। তো এটা অনেক বড় একটা মানে প্রকটিত সত্য, অনেক বড় একটি এক্সাম্পল। তাই আমাদের শাস্ত্রে এগুলো বর্ণনা করা হচ্ছে যে যার গুণ এবং কর্ম, আপনার শুধু কর্ম থাকলে হবে না, শুধু গুণ থাকলে হবে না। অনেকে কাজ করছে বড় বড় পোস্টে, কিন্তু তার গুণ সেরকম না। যেমন দেখা যাচ্ছে যে হয়তো সে একজন মিলিটারিতে চাকরি করে, কিন্তু সে যখন যুদ্ধ করতে যায় সে ভয় পায়। হ্যাঁ, ভয় পায় কেন? কারণ তার ভিতরে তার কর্ম তো ডেভেলপ হয়ে গেছে, তার কর্ম সে করে নিয়েছে, কিন্তু তার ভিতরে যে গুণ, হ্যাঁ সেই গুণ সে ডেভেলপ করতে পারেনি। তাই এখানে বলা হচ্ছে গুণ ও কর্ম বিয়োগাসা। গুণ
তৈরি হতে হবে, সত্য রজ তমগুণ, ভিতরে তমগুণ রজগুণ থাকতে হবে, রজগুণ থাকলে সে ডিফেন্স বাহিনীতে যেতে পারে এবং কর্মও তাকে সেই অনুযায়ী করতে হবে, তবে তিনি হবেন প্রকৃত ক্ষত্রিয়। ঠিক একইভাবে ব্রাহ্মণ অনেক শাস্ত্র অধ্যয়ন করেছে, অনেক তর্ক বোঝে, অনেক শাস্ত্র জ্ঞান বোঝে, যে কোনো সময় যে কোনো বিষয়ে শাস্ত্র থেকে উদ্ধৃতি দিতে পারে, কিন্তু কেউ যদি তাকে একটু বার্গেনিংয়ে যায় সে তখন ক্রোধ এসে যাচ্ছে। তার ফলে কী হচ্ছে? এর ফলে হচ্ছে ব্রাহ্মণের কর্ম তো সে শুরু করেছে কিন্তু ব্রাহ্মণের গুণাবলী তার ভিতর থেকে ডেভেলপ করতে পারেনি। এগুলো আমাদেরকে বুঝতে হবে। তাই ব্রাহ্মণ গুণসম্পন্ন, তিনি পূর্ণ গুণসম্পন্ন নন। এগুলো খুব সুন্দরভাবে আমাদের বুঝতে হবে, আমাদেরকে বুঝতে হবে। গুণ এবং কর্ম উভয় প্যারালাল চলবে। একজন ব্যক্তির ভিতরে যখন গুণ এবং কর্ম একই রকম ডেভেলপড হবে তখন সেই ব্যক্তি সেই বর্ণের ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। সত্যগুণে পূর্ণরূপে সত্যগুণ যদি থাকে তিনি হচ্ছেন ব্রাহ্মণ। সত্যগুণের প্রকাশ কি? আমাদের যে নবদ্বার আছে সে নবদ্বার দ্বারাই হচ্ছে আপনার সত্যগুণের প্রকাশ হয়। আমাদের সমস্ত ইন্দ্রিয় সত্যগুণের প্রকাশে প্রকাশিত হয়। তারপরে রজগুণ কি? রজগুণের আছে, যখন গুণোত্তরের বিভাগযোগ পড়ব, যদি আপনারা সাথে থাকেন তাহলে আপনাদেরকে সেখানে আমি বোঝানোর চেষ্টা করব যতটা আমি শিখেছি। তো রজগুণ যখন ডেভেলপ করবে তখন তিনি হবেন সেই অনুযায়ী। তমগুণ যখন তমগুণ যখন ডেভেলপ করবে একসাথে রজ এবং তমগুণ, তাহলে তিনি হচ্ছেন বৈশ্য এবং তমগুণ হচ্ছেন শূদ্র। তাই ভগবান এখানে বলছেন চাতুর্বর্ণ মায়াসৃষ্ট গুণ ও কর্ম বিভাগাসা। সমাজে আজ থেকে যারা এই ভিডিও দেখছেন প্রত্যেকের কাছে বিশেষ অনুরোধ, আজ থেকে জন্ম দ্বারা ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র সিদ্ধ হয় না এই কথা সমাজকে জানিয়ে দিন। কিন্তু সাথে সাথে এটাও জানিয়ে দিন ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র জন্মসূত্রে সিদ্ধ হয়ও। অর্থাৎ জন্মসূত্রে তিনি যদি চান ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ করে ব্রাহ্মণের কাজ করবেন, ব্রাহ্মণের মতো গুণাবলী নিয়ে জীবনযাপন করবেন, অবশ্যই তথাপি তিনি একজন ব্রাহ্মণ। আবার কেউ যদি ক্ষত্রিয়ার কুলে জন্মগ্রহণ করে, বৈশ্যের কুলে জন্মগ্রহণ করে, শূদ্রের কুলে জন্মগ্রহণ করেও তিনি যদি তার ভিতরে সেই ধরনের গুণাবলী, সেই ধরনের কর্ম করতে পারেন তবে তিনিও ব্রাহ্মণ। শুধু পৈতে একটা লাগালে আর বড় বড় গীতা পড়লে কখনো ব্রাহ্মণ হবে না। ভিতর থেকে গুণাবলী আসতে হবে ব্রাহ্মণ, এবং ব্রাহ্মণের মতো জীবনযাপন করতে হবে। ব্রাহ্মণ বড় বড় পৈতে লাগাবো আর বড় বড় মন্ত্র উচ্চারণ করব আর পরের কোম্পানিতে যে চাকরি করব, অথবা আমি কৃষিকাজ করব, অথবা গোরক্ষা করব, অথবা আমরা আর্মিতে চাকরি করব, ব্রাহ্মণ হবে না। কর্ম ব্রাহ্মণের হয় না। প্রত্যেকের কর্ম আলাদা। গীতার 18 অধ্যায় 42 নম্বর শ্লোক থেকে, 18 অধ্যায় 42 নম্বর শ্লোক থেকে প্রত্যেকের কর্ম ভগবান আলাদা করে দিয়েছে। আমি জাস্ট অ্যাট এ গ্লান্স আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি, যদিও ব্যাখ্যা তো এখানে পূর্ণরূপে করা সম্ভবই নয়, তথাপি আমি জাস্ট বোঝানোর জন্য বলছি। ব্রাহ্মণের গুণ সম দম তপ শৌচ ক্ষান্তির আর্যবম এবচ জ্ঞান ও বিজ্ঞানম আস্তিকম ব্রহ্মকার্য স্বভাবজম। অর্থাৎ সম মানে হচ্ছে অন্তরিন্দ্রিয়, দম মানে হচ্ছে বহিরিন্দ্রিয়ের, এবং তপ মানে তপস্যা, শৌচ মানে শুচিতা মানে দিনে 3 বার স্নান, ক্ষান্তি মানে আরও রয়েছে, তিলক ধারণ রয়েছে, কণ্ঠিমালা রয়েছে। এখন এই কণ্ঠিমালা মানে যে আপনি সবসময় তুলসী মালা পরবেন এমন না। তারা ব্রাহ্মণরা তুলসী মালাও পড়তে পারে, রুদ্রাক্ষের মালা পড়তে পারে, যে কোনো একটা আমলকির মালা পড়তে পারে, পদ্মবীজের মালা পড়তে পারে। এনিহম ওটা হরিভক্তি বিলাস অনুযায়ী বা আমাদের যে মনুস্মৃতি অনুযায়ী সে ওটা গ্রহণ করবে। তারপর হচ্ছে ক্ষান্তি। ক্ষান্তি মানে হচ্ছে সহিষ্ণুতা, ব্রাহ্মণ অত্যন্ত সহিষ্ণু হবেন। তারপরে সরলতা, আর্যবম মানে সরলতা। তারপরে জ্ঞান বিজ্ঞান কি? জ্ঞান হচ্ছে পুঁথিগত জ্ঞান, বিজ্ঞান হচ্ছে যে বিষয়ে আমি কথা বলছি সেই বিষয়ে আমার বাস্তব নিজের অভিজ্ঞতা অনুভূতি আছে কিনা, আমি সেটাকে আমার অনুভূতিতে আনতে পেরেছি কিনা, আমি সেটা আমার প্র্যাকটিক্যাল লাইফে টেস্ট করতে পেরেছি কিনা, এক কথায় বলা যায় টেস্ট করতে পেরেছি কিনা, তো সেটাকে বলা হয় বিজ্ঞান। আস্তিক্য অর্থাৎ যে ধর্মপরায়ণতা, সেটা এগুলি হচ্ছে ব্রাহ্মণদের সহজাত কর্ম। তারপরে শৌর্যম তেজ ধৃতি দাক্ষম যুদ্ধে চ অপলায়নম দানম ঈশ্বরম ভাবশ্চ ক্ষত্রম কর্ম স্বভাবজম। অর্থাৎ শৌর্য, তেজ, ধৃতি, দক্ষতা, যুদ্ধে অপলায়ন, যুদ্ধে তারা
মৃত্যুবরণ করবে তো কিন্তু তথাপি পলায়ন করবে না, যুদ্ধে মৃত্যুবরণ করবে তথাপি পলায়ন করবে না। দান দেওয়ার সময় তারা কর্ণের মতো সব কিছু দান দিয়ে দিতে পারে। তারপর হচ্ছে শাসন করার ক্ষমতা। শাসন ক্ষমতা ঈশ্বরম ভাবস্ত, ঈশ্বর মানে হচ্ছে এখানে শাসন করার ক্ষমতা বোঝাচ্ছে, ঈশ্বরম ভাবস্ত, শাসন করার ক্ষমতা। এগুলি হচ্ছে ক্ষত্রিয়ের স্বভাবজাত কর্ম। তারপরে কৃষি, গোরক্ষা, বাণিজ্যম, বৈশ্যকর্ম, স্বভাবজম। কৃষিকাজ করা, গোরক্ষা করা অর্থাৎ গাভী পালন করা, তারপরে হচ্ছে বাণিজ্য, এটা হচ্ছে তিনটি, কৃষিকাজ করা, গাভী পালন করা, গোরক্ষা আর হচ্ছে বাণিজ্য। এই তিনটি কর্ম যদি করে তাহলে তিনি হচ্ছেন বৈশ্য। আর পরিচর্যাত্মকম কর্ম শূদ্র অপি স্বভাবজম, পরিচর্যা শুধুমাত্র সেবা করবে। তা সে কিছু টাকা পাবে অথবা ভাত কাপড় পাবে, আর বিনিময়ে সে কোম্পানিতে সেবা করুক, কারো বাড়িতে কাজ করুক, বা কোনো অফিসে কাজ করুক, বা কোনো স্কুলে কাজ করুক, কোনো যাই করুক, নির্দিষ্ট কিছু স্যালারি নির্দিষ্ট কিছু একটা পাবে। এর বাইরে তার জীবন সে অপরের মাধ্যমে পরিচালনা করবে, অপরের মাধ্যমে। তো এটা হচ্ছে শূদ্রের জীবন। তো এটাকে বলা হয় যে চতুর্বর্ণ মায়াশ্রেষ্ঠ গুণকর্ম বিভাগ হিসাব, গুণ এবং কর্মের দ্বারা কি হয়, বিভাগ করা হয়েছে। তাই আজ থেকে এই জিনিসটা ক্লিয়ার করে বসতে হবে, আমাদের সমাজ ব্যবস্থা কিভাবে তৈরি, এবং সমাজ ব্যবস্থাকে আরও সুন্দরভাবে তৈরি করার জন্য আমাদের কিভাবে কাজ করা দরকার। শিলা প্রভুপাদ বলছেন ভগবান সব কিছু স্রষ্টা। ভগবান এখানে বলছেন মায়া সৃষ্টম, আমার দ্বারা সৃষ্টি হয়েছে, অর্থাৎ অ্যাকচুয়ালি ভগবান সব কিছুরই স্রষ্টা, ভগবান সব কিছুর স্রষ্টা। তার থেকে সব কিছু সৃষ্টি হয়েছে। অহম সর্বস্ব প্রভব, ভগবদ্গীতায় বলেছে আমার থেকে সব কিছু সৃষ্টি হয়েছে। তিনি সব কিছু রক্ষা করেন, তিনি সব কিছু রক্ষা করেন। এবার প্রলয়ের সময় সব কিছু তার মধ্যেই প্রবেশ করে, এটা সত্য, চিরন্তন সত্য। যা কিছু এখন প্রকটিত দেখছেন, দৃশ্যমান দেখছেন, যখন প্রলয়কাল আসবে, অর্থাৎ অ্যাট লাস্ট টাইম আসবে, তখন সব কিছু আবার ভগবানের ভিতরে প্রবেশ করবে। সমাজের 4টি বর্ণ তারই সৃষ্টি, যেহেতু সব কিছু তার সৃষ্টি, তাই 4টে বর্ণ তার সৃষ্টি। কেউ যদি বলে যে সনাতন ধর্মে থেকেও বলে আমি জাতি বা বর্ণবাদ মানি না, তো লিখে রাখেন সে সনাতন ধর্মের না। যে যাই বলুক না কেন, আপনারাও আমাকে যা ইচ্ছা তাই বলতে পারেন, কিন্তু সনাতন ধর্ম মানে হচ্ছে বর্ণাশ্রম ধর্ম, সনাতন ধর্ম মানে জাতি প্রথা থাকবেই, কিন্তু তার অপব্যবহার হবে না, অপব্যবহার করা উচিত না, এটাও আমাদের মাথায় রাখতে হবে। বর্ণের নামে কাউকে ছোট করা যাবে না। বর্ণের নামে যেমন আপনার হাত গুরুত্বপূর্ণ, তেমনি আপনার পাও গুরুত্বপূর্ণ, আপনার মাথা যেমন গুরুত্বপূর্ণ, আপনার চোখও গুরুত্বপূর্ণ, আপনার কান যেমন গুরুত্বপূর্ণ, আপনার নাকও গুরুত্বপূর্ণ, আপনার জিহ্বা যেমন গুরুত্বপূর্ণ, আপনার দাঁতও তেমনি গুরুত্বপূর্ণ। একইভাবে সমাজে শুধু ব্রাহ্মণ থাকলে হবে না, সমাজে শূদ্রও থাকতে হবে। সমাজে শুধু শূদ্র দিয়ে ভরে গেলে হবে না, ক্ষত্রিয়ও দরকার, ব্রাহ্মণও দরকার। শুধু ক্ষত্রিয় ব্রাহ্মণ থাকলে হবে না, বৈশ্যও দরকার। একটি সমাজে শুধু ময়ূর থাকলে হবে না, কাকেরও দরকার আছে। একটি বাড়িতে শুধুমাত্র বিড়াল থাকলে হবে না, ইঁদুরেরও দরকার আছে। জমিতে কেঁচো থাকতে হবে, কেঁচো না থাকলে উর্বরতা শক্তি বাড়বে না। সমাজে সবার দরকার আছে, সমাজে সবাই হচ্ছে সমাজের একটা অংশ, প্রত্যেকে মিলে সুন্দর একটি সমাজ ব্যবস্থা গঠন করা হয়। তা নাহলে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কখনোই বলতেন না 4টা বর্ণের কথা। ভগবান মাঝে মাঝে কিছু আছে আর আমি এই কটা বর্ণ শেষ না, 4টা বর্ণ, প্রত্যেকটা বর্ণ ইম্পর্টেন্ট, কেউ ছোট না। যেমন দেখুন, একজন পাইলট সে প্লেন চালাতে পারে, সে কি নৌকা চালাতে পারবে না। একজন মাঝি সে নৌকা চালাতে পারবে, সে কি রিক্সা চালাতে পারবে না। একজন রিক্সা চালক সুন্দর রিক্সা চালাতে পারবে, একজন বাস চালক সে কি রিক্সা চালাতে পারবে না। একজন ভালো রাঁধুনি সে সুন্দর রান্না করতে পারবে, কিন্তু সে কি ভালো অস্ত্র চালাতে পারবে না। যে ভালো অস্ত্র চালায় সে কি সুন্দরভাবে দেশ পরিচালনা করতে পারবে না। যে ভালো দেশ পরিচালনা করতে পারে সে কি শাস্ত্র বিষয়ে এতটা জানতে পারবে না। যিনি শাস্ত্র বিষয়ে এতটা জানেন তিনি কি দেশ পরিচালনা করতে পারবে না। যিনি ভালো করে পড়াতে পারেন তিনি কি আপনার সব কিছু করতে পারবে না। সুতরাং সবাইকে নিয়ে আমাদের সমাজ ব্যবস্থা, 4টা বর্ণেরই সমাজে প্রত্যেকের জায়গায় প্রত্যেকের সমান এবং যে সমান এবং যে অবস্থান সেটাকে আমাদের স্বীকার করতেই হবে। প্রত্যেকে
সুতরাং বর্ণের নামে কাউকে ছোট করা এটা সনাতন ধর্ম শেখায় না। বর্ণের নামে কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করা এটা সনাতন ধর্ম শেখায় না। কিন্তু সনাতন ধর্মে এও শেখায় বর্ণ প্রথা আছে, বর্ণ প্রথা থাকবে, বর্ণ প্রথা পৃথিবী যতদিন আছে ততদিন বর্ণ প্রথা থাকবে। আপনি হয়তো ব্রাহ্মণ মানবেন না, ক্ষত্রিয় মানবেন না, বৈশ্য মানবেন না, শূদ্র মানবেন না, কিন্তু এটা তো মানেন ধনী গরিবের পার্থক্য, কালো ফর্সার পার্থক্য থাকবেই। কেউ এটাকে ঠিক করতে পারবে না। ধনী গরিব, কালো ফর্সা, উঁচু জাত নিচু জাত এগুলো থাকবে থাকবে থাকবেই। সুতরাং ভগবানের যে ডায়াগ্রাম সেটাকে মেনে দিন, ভগবানের যে পরিকল্পনা সেটাকে মেনে নিন। ভগবান সমাজকে ডেভেলপ করার জন্য যা আমাদের সিস্টেম দিয়েছে ভগবানের সিস্টেমকে মেনে নিন, নিজেদের মন গড়া কোনো সিস্টেমকে অ্যাপ্লাই করেন না। পৃথিবীতে অনেকেই বলে সনাতন ধর্মকে ছোট দেখানোর জন্য এই বর্ণ ব্যবস্থা আমাদের সমাজকে ধ্বংস করে দিচ্ছে। ভাই, আপনি অনেক কোটিপতির কোনো সন্তানকে দেখেছেন রিক্সা চালকের সাথে বিয়ে দিতে? সহজে কখনো অ্যারেঞ্জ ম্যারেজ করে? লাভ ম্যারেজ তো অনেক কিছুই করতে পারে, সেটা তো ইলিগাল, তো ইলিগালটা বাদ দেন। লিগালি কখনো হয়? হয়ই না, হয়ই না। কখনো দেখেছেন ডোমের ঘরে কখনো যে সমাজের উচ্চ শ্রেণীর ছেলে মেয়ে কাউকে বিয়ে দিয়েছে? দেয়ই না। তাহলে নেই মানে? আছে, থাকবে। যেটা আছে, যেটা থাকবে সেটা মেনে নেওয়াটা বুদ্ধিমানের কাজ বলে আমি মনে করি। যেটা আছে, যেটা থাকবে, যা নিয়ে আমাদের জীবন চলছে সেটাকে অস্বীকার করে লাভ কি? আর এটা ভগবানের সৃষ্টি, কেউ কোনো দিন এটাকে চেঞ্জ করতে পারবে না। অ্যাজ এ সোশ্যোলজির স্টুডেন্ট যখন আমরা পড়ছিলাম অনার্সে, তখন আমাদের পাঠ ছিল, তখন আমাদের টিচার আমাদেরকে শিখিয়েছিল সমাজ সৃষ্টি, অবশ্য সেখানে ধর্মীয় বিষয় না, সমাজের বিষয়। সমাজ সৃষ্টির শুরু থেকে যে উপর নিচু বৈষম্য যে এটা ছিল, এটা আছে, এটা থাকবে, বৈষম্য থাকবে। সমাজের সকলে সমান নয়, সমাজের সকলে সমান কখনো হবে না। যদি কেউ বলে সমাজের সকলে সমান, সে আপনার মাথায় টুপি পরাচ্ছে আর আপনিও টুপি পরছেন। সমাজের সকলে সমান না। আজও 5 স্টার হোটেলে গুনে গুনে লোক যায়, 5 স্টার হোটেলে সকলে যেতে পারে না। আজও পার্লামেন্ট, এই যে পার্লামেন্ট একটা গণতান্ত্রিক দেশের পার্লামেন্ট জনগণের ভোটে নেতারা যেতে, কিন্তু আপনি কি কখনো আপনার কোনো কথা নিয়ে পার্লামেন্টে যেতে পারবেন? এত সহজ? আপনার প্রতিনিধি যাবে, আপনি যেতে পারবেন না। আপনার ভোটে নেতা হবে, কিন্তু আপনার থেকে বেশি ফ্যাসিলিটিস তারা ভোগ করবে। যখন একবার হবে না, তখন আপনারা তার ভিতরে আপনার এলাকারই ছেলে, আপনাদেরই ছেলে, কিন্তু ভেদ তৈরি হবে। এটা ছিল, এটা আছে, এটা থাকবে, এটাই বর্ণপ্রথা। আর এটা থাকে বিধায় সমাজ সুন্দরভাবে পরিচালিত হয়। সমাজ সুন্দরভাবে পরিচালনা করার জন্য বর্ণপ্রথার দরকার আছে এবং দরকার আছে। তবে সেটা বর্ণের নামে কাউকে ছোট করা নয়। বারবার বলছি, বর্ণের নামে কাউকে ছোট করা নয়, ছোট করা নয়, ছোট করা নয়। কখনো যেন এরকম না হয়। যার ভিতরে গুণ থাকবে, যার ভিতরে কর্ম থাকবে, তিনি সেই বর্ণ। শুধু পইতে আছে, পুঁথি আছে, আবার যখন পূজার সময় মন্ত্র পড়েন আর পরে যে চাকরি করেন। ব্রাহ্মণ চাকরি করতে পারবে না, চাকরি করে চাকরেরা, ব্রাহ্মণ কখনো চাকর না। ব্রাহ্মণ আছে হেড অফ দ্য সোসাইটি, মাথা, তার মাথা সব থেকে উঁচু থাকবে। সব থেকে শ্রেষ্ঠ হচ্ছে ব্রাহ্মণ, তারপরে হচ্ছে ক্ষত্রিয়, তারপরে বৈশ্য, তারপরে শূদ্র। আর যদি জাতি এই বর্ণপ্রথা না মানেন, তাহলে আমাদের মতো হয়ে যান। দেখুন, মাথায় চুল নেই, শিখা রেখে দিয়েছি, বৈরাগীর দল। না বর্ণ আছে, না জাতি আছে, কোনো কিছুই নেই। কিন্তু সমাজে যদি থাকতে হয়, সমাজকে যদি সুন্দরভাবে পরিচালনা করতে হয়, তাহলে অবশ্যই বর্ণপ্রথা মানতে হবে। সমাজের 4টি বর্ণ ভগবানেরই সৃষ্টি, এটা সবথেকে আমাদের জোর দিতে হবে। ভগবান সৃষ্টি করেছে 4টি বর্ণ, ভগবান সৃষ্টি করেছে। সমাজের সর্বোচ্চ স্তর হচ্ছে এই বুদ্ধি, বুদ্ধিমত্তা সম্পন্ন লোকদের দিয়ে, যাদের বলা হয় ব্রাহ্মণ, যারা সত্যগুণে অধিষ্ঠিত থাকবে। শিল প্রভুপাদের এই গ্রন্থগুলি খুব সুন্দরভাবে পড়বেন, খুব সুন্দরভাবে পড়বেন।
তবে আপনি বুঝতে পারবেন ব্রাহ্মণ কাদেরকে বোঝাচ্ছে। ব্রাহ্মণ মানে তথাকথিত আমরা যাদেরকে, এরকম না, সব থেকে বুদ্ধিমান শ্রেণী। আপনি জানেন ভগবান রামচন্দ্র রাজা ছিলেন, কিন্তু ভগবান রামচন্দ্র নিয়ন্ত্রিত হতেন বশিষ্ঠ মুনি দ্বারা। রাজা দশরথ তিনি বশিষ্ঠ মুনি দ্বারা নিয়ন্ত্রিত হতেন। আপনি জানেন কংস রাজা ছিল, কিন্তু কংসেরও গুরুদেব ছিল, মরার সময় গুরুদেবকে তাড়িয়ে দিয়েছিল। ইন্দ্রর রাজা, কিন্তু তার একজন গুরুদেব আছে, বৃহস্পতি। প্রত্যেকটা রাজার একজন ভালো গুরুদেব থাকে, মানে ব্রাহ্মণ থাকে। অ্যাকচুয়াল জ্ঞান হচ্ছে ব্রাহ্মণের কাছে। রাজা হচ্ছে ফেস, কিন্তু বুদ্ধি হচ্ছে ব্রাহ্মণের, নিয়ন্ত্রণ ক্ষমতা হচ্ছে ব্রাহ্মণের হাতে। সেই সমাজ ব্যবস্থা ভারতে অবশ্যই ফিরিয়ে নিয়ে আসতে হবে। আমি তো সকল যারা ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ করেছে আমি হাত জোর করে বলি, ধর্মপ্রচার আপনার দায়িত্ব। আপনারা আবার আপনাদের বংশের ঐতিহ্য সেই দণ্ড ধারণ করুন। আপনাদের দরকার আগামী দিনের সমাজ ব্যবস্থা তৈরি করার জন্য। প্রত্যেকটা ব্রাহ্মণের কাছে এই সমাজ ব্যবস্থার যতটা ক্ষতি হয়েছে তা শুধুমাত্র ব্রাহ্মণদের অবহেলার কারণে হয়েছে। প্রত্যেকটা সমাজ ব্যবস্থার নষ্ট হয় ব্রাহ্মণদের অবহেলার কারণে। ভারতীয় সভ্যতা নষ্ট হয়েছে ব্রাহ্মণদের অবহেলার কারণে। আপনারা আবার শাস্ত্র, সেই পুঁথি আপনারা হাতে তুলে নিন। আপনারা মানুষকে সঠিক ধর্মের পথ দেখান, আর ধর্ম মানুষকে রক্ষা করবে। ধর্মম রক্ষাতে রক্ষা, ধর্মই মানুষকে, ধার্মিককে রক্ষা করে। সুতরাং প্রত্যেকটা প্রথমে ব্রাহ্মণদের কাছে অনুরোধ করি, আর যারা ক্ষত্রিয় গুণসম্পন্ন আছেন তারা আবার আপনাদের রাজদণ্ড ধারণ করুন। এই জগৎকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য, এই ব্যবস্থাকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য প্রত্যেকের জায়গা থেকে প্রত্যেককে এগিয়ে আসতে হবে। শুধু না অমুক নেতা করবে, আমরা আর কি, আমরা সাধারণ মানুষ। প্রত্যেকের বংশের একটা ঐতিহ্য আছে, সেই ঐতিহ্য অনুযায়ী আপনি কাজ করুন। প্রত্যেকের কাছে আমাদের বিশেষ অনুরোধ। শিলা প্রভুপাদকে যখন শেষের দিককার কথা, শিলা প্রভুপাদকে ওনার একজন শিষ্য বলছিলেন, শিলা প্রভুপাদ আপনি দেখুন যে এই বর্তমান পৃথিবীর আপনি সব থেকে সাকসেসফুল পারসন। শিলা প্রভুপাদ বলছে, না তোমরা এভাবে আমাকে বলো না, আমি এখনও আমার 70% সাকসেস পাইনি। তখন ওই শিশুটি বলল, শিলা প্রভুপাদ আপনি মাত্র 12 বছরে সারা পৃথিবী জুড়ে এত বড় একটা সোসাইটি দাঁড় করিয়ে দিয়েছেন, 108টা মন্দির দাঁড় করিয়ে দিয়েছেন, শতাধিক গুরুকুল দাঁড় করিয়ে দিয়েছেন, গোবিন্দাস রেস্টুরেন্ট দাঁড় করিয়ে দিয়েছেন, মানে নিরামিষ ভেজিটেরিয়ান রেস্টুরেন্ট দাঁড় করিয়ে দিয়েছেন, 50,000 ফলোয়ার্স করে ফেলেছেন। এরপরও যদি আপনি বলেন যে এরকম, তারপরেও তাহলে বলছে আমি এখনও বর্ণাশ্রম সমাজ ব্যবস্থা এস্টাবলিশ করতে পারিনি সমাজে। শিলা প্রভুপাদের লাস্ট ডিজার হচ্ছে বর্ণাশ্রম সমাজ ব্যবস্থা এস্টাবলিশ করা। এবং ইসকনের একটি ডিপার্টমেন্ট অলরেডি তৈরি করা হয়েছে, অনেক আগে থেকে তৈরি করা রয়েছে, যেখানে অনেক গুণী ব্যক্তিরা সেই বর্ণাশ্রম ডিপার্টমেন্টকে তারা এগিয়ে নিয়ে যাচ্ছেন। এবং এই বর্ণাশ্রম ডিপার্টমেন্টের আওতায় বিভিন্ন ধরনের গ্রাম প্রবর্তন করা হচ্ছে, গ্রামীণ জীবন ব্যবস্থা শেখানো হচ্ছে, যে গ্রামে কিভাবে আমরা সুন্দরভাবে বসবাস করতে পারি, গ্রামীণ ব্যবস্থা। এবং অনেক বড় বড় ব্যক্তিরাও এখন সেই ব্যবস্থাকে মেনে নিচ্ছে। আমাদের ইসকন ইকো ভিলেজগুলো তার একটা উজ্জ্বল দৃষ্টান্ত, আপনারা নেটে সার্চ দিয়ে দেখতে পারবেন। তো চেষ্টা করা হচ্ছে মানুষকে ধীরে ধীরে যে গ্রামীণ যে ব্যবস্থা তার সুখ প্রদান করার জন্য, যে লিভ সিম্পলি থিঙ্ক হাই, সিম্পল লিভিং হাই থিঙ্কিং যে পলিসি। অলরেডি আমাদের ইসকন মায়াপুরেও প্রভুপাদ ভিলেজ নামে গেস্ট হাউস করা হয়েছে, যেটা ভিলেজের মতো, জাস্ট কুড়ে ঘর, যদিও সেখানে মডার্ন ফ্যাসিলিটেড ঘর, তথাপি কুড়ে ঘর, মানে কী বলে ওটা, টালি দিয়ে তৈরি করা ঘর। আশেপাশে সুন্দর ফুলের বাগান আছে, সামনে ফুলের বাগান আছে, মানে একটা ঘরোয়া পরিবেশ, গ্রাম্য পরিবেশ। তো জাস্ট শুরু করা হচ্ছে, এখানেও শুরু করা হচ্ছে। এছাড়া আমাদের আরও অনেক বড় বড় প্রজেক্ট আছে। আমরা আপনাদেরকেও বলি, আপনারা যে এই যে বর্ণাশ্রম প্রথা, এটাকে চালু করার ব্যবস্থা করুন, এলাকায় চালু করার ব্যবস্থা করুন। শহরে এটা সম্ভব না,
শহরবাসীরা এখন শহরবাসীদের হাতে শুধু আমার মতে দুটিই কাজ আছে। একটা হচ্ছে শাস্ত্র অধ্যয়ন করুন আর ভগবানের নাম জপ করুন, কারণ শহরবাসীদের কাছে আর কোনো কিছু নেই। কারণ আপনি যখন এতটাই বিজি হয়ে গিয়েছেন তখন লাইফটাকে কিভাবে আর করবেন। তো শহরবাসীদের কাছে স্কোপ কম, খুবই স্কোপ কম। যারা গ্রামে আছে বর্ণাশ্রম সমাজ ব্যবস্থা তাদের জন্য এস্টাবলিশ করা খুবই সহজ, অথবা যাদের টাকা আছে তারা এরকম ইকো ভিলেজ যেখানে আছে সেখানে নিজেকে শিফট করতে পারেন। যাদের সেই ধরনের অ্যাবিলিটি আছে, ইচ্ছা আছে, তারা এরকম সুন্দর সুন্দর ছোট ছোট সোসাইটি করে, হ্যাঁ, যেখানে গ্রামের একটা আবহাওয়া দিতে পারে, যেখানে গাছ থাকবে, যেখানে প্রচুর অক্সিজেন থাকবে, যেখানে সুন্দর পরিবেশ থাকবে, যেখানে ছোট মাঠ থাকবে বা বড় মাঠ থাকবে, যেখানে আপনার সন্তানেরা সুন্দরভাবে দৌড়ে দৌড়ে খেলা করতে পারবে, যেখানে আপনি ঘর থেকে বেরিয়ে সুন্দর একটি আবহাওয়া পাবেন, যেখানে আপনার চোখ খুললেই সুন্দর ফুলের বাগান থাকবে, তুলসীর বাগান থাকবে, জীবন ধর্মকেন্দ্রিক হবে। হ্যাঁ, সকাল সন্ধ্যা আপনি ভগবানের নাম কীর্তন করতে পারবেন, অথবা মিনিমাম সানডেতে আপনি একটা মন্দিরে আপনি সবসময় যেতে পারবেন। মন্দির কেন্দ্রিক জীবন ব্যবস্থা এটাকে বলা হয়। তো চেষ্টা করে দেখতে পারেন, ইসকনও চেষ্টা করছে, আপনারা যারা আছেন আপনারাও এর সাথে যুক্ত হতে পারেন। তো সেজন্য সকলের কাছে আমাদের বিশেষ অনুরোধ যে আপনারা এই বর্ণাশ্রম সমাজ ব্যবস্থার অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্ণাশ্রম সমাজ ব্যবস্থার মাধ্যমে, অ্যাকচুয়ালি বর্ণাশ্রম সমাজ ব্যবস্থা এই কারণে তৈরি করা হয়েছে প্রত্যেকটা ব্যক্তিকে ক্রম উন্নতির যে সুযোগ, সেই সুযোগ দেওয়ার জন্য। শূদ্র যে সবসময় শূদ্র থাকবে এমন নয়। শূদ্র ব্রাহ্মণকে লক্ষ্য করে তার পারমার্থিক উন্নয়নের জন্য তিনি কাজ করে যেতে পারেন। ক্ষত্রিয় যে সবসময় তিনি ক্ষত্রিয় থাকবেন এমন নয়, তিনি ব্রাহ্মণকে লক্ষ্য করে তিনি তার ডেভেলপমেন্টের জন্য কাজ করে যেতে পারেন। কিন্তু সাথে সাথে তার ক্ষত্রিয়র জেনারেশন দরকার। আজও পুরীতে কিন্তু বর্ণাশ্রম সমাজ ব্যবস্থা রয়েছে। পুরীতে যারা রান্না করে বংশ পরম্পরায় রান্না করে, যারা রথ বানায় বংশ পরম্পরায় রথ বানায়, বা পুরীতে যারা যে ফসল যারা তৈরি করে তারা বংশ পরম্পরায় তৈরি করে, যারা ওই যে আপনার উপরে যে ফ্ল্যাগটা চেঞ্জ করে, হ্যাঁ, তো সেটা বংশ পরম্পরায় চেঞ্জ করে, প্রদীপ দেওয়া বংশ পরম্পরায় চেঞ্জ করে, বংশ পরম্পরা হয়। পূজারী বংশ পরম্পরায় পূজারী, ওরা এখনও সেই ঐতিহ্য ধরে রেখেছে, এই জন্য ওদের সেই পিউরিটিটা, সেই পাওয়ারটা রয়েছে। হ্যাঁ, এটা দরকার। তো আমরা সকলকে অনুরোধ করি যে আপনারা এই বর্ণাশ্রম সমাজ ব্যবস্থা এটি বোঝার চেষ্টা করুন। এই বর্ণাশ্রম সমাজ ব্যবস্থা যদি নষ্ট হয়ে যায় আমাদের সন্তান নষ্ট হয়ে যাবে। আজকে বর্ণাশ্রম সমাজ ব্যবস্থা নষ্ট হওয়ার কারণে আমাদের অবস্থা একবার দেখুন। আমি জানি না আপনারা আসলে এগুলো দেখতে পান কি না, কিন্তু একবার দেখুন, ভালো করে দেখুন যে কি ছিলাম আর কি হয়েছি, কি ছিলাম কি পেয়েছি। হ্যাঁ, হরে কৃষ্ণ, সকলে ভালো থাকবেন। জয় শিল প্রভুপাদ কি জয়।